শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্ষব্যাধি, যাকে আমরা ব্রঙ্কিয়াকটেসিস বলে থাকি। ব্রঙ্কিয়াকটেসিস এমন একটি রোগ যেখানে ফুসফুসের শ্বাসনালী দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে পার্মানেন্টলি নষ্ট হয়ে যায় এবং এই রোগীগুলা শ্বাসকষ্ট, প্রতিনিয়ত প্রচুর শ্লেষ্ম নির্গত হওয়া এবং কাশি হওয়া, এই ধরনের সমস্যা নিয়ে বক্ষব্যাধি চিকিৎসকের কাছে এসে থাকেন। এই রোগটি দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের প্রবণতা বাড়তে থাকে এবং মহিলাদের মধ্যে এই রোগটি বেশি হয়। প্রায় 1000 জন লোকের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। আমরা অনেক সময় ব্রঙ্কিয়াকটেসিস রোগটিকে ব্রঙ্কাইটিস বলে ভুল করে থাকি। এর কারণ হলো যে ব্রঙ্কিয়াকটেসিস উচ্চারণ বোধহয় একটু কঠিন হয়ে যায়। যাই হোক, ব্রঙ্কিয়াকটেসিস রোগের শ্বাসনালীর মধ্যে খুব দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে শ্বাসনালী যে নষ্ট হয় সেটি দীর্ঘস্থায়ী, পার্মানেন্ট, স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। আর ক্রনিক ব্রঙ্কাইটিসে শ্বাসনালী যে নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে টেম্পোরারি। আমরা এই দুটো জিনিসকে এইভাবে ভাগ করতে পারি। এবং ক্রনিক ব্রঙ্কাইটিস অনেকটা ধূমপানজনিত কারণে হয়ে থাকে, যেটি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, ব্রঙ্কিয়াকটেসিসের ক্ষেত্রে ঠিক না। ব্রঙ্কিয়াকটেসিস রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে কিছু হচ্ছে জন্মগত কারণ। দেখা যায় যে শ্বাসনালীর মধ্যে কিছু জন্মগত ত্রুটি থেকে থাকে, যে শ্বাসনালী যেই জায়গা থেকে হওয়ার কথা ছিল সেটি হয়তো হয়নি, যাকে বলি একটোপিক ব্রঙ্কাস। তারপর শ্বাসনালীর মধ্যে ছোট ছোট যেই সিলিয়া আছে সেগুলোর যেই চলন ক্ষমতা সেটি হয়তো জন্মগতভাবে ত্রুটিপূর্ণ। তারপর সর্বোপরি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি জন্ম থেকেই বিঘ্ন থাকে তাহলেও কিন্তু রোগী ব্রঙ্কিয়াকটেসিস নামক রোগে ভুগে থাকে। আর বড়দের জন্য যে দেখা যায় যে কারো যদি ছোটবেলায় মিজলস বা হাম হয়ে থাকে বা ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, তারপর বড় হলে যদি কারো যক্ষা হয়ে থাকে, তারপর ধূমপানজনিত রোগ সিওপিডির কারণে কিন্তু তিনি ব্রঙ্কিয়াকটেসিস রোগে ভুগতে পারেন। অনেক সময় কোনো ফরেন বডি যদি আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়, যেমন বৃদ্ধদের ক্ষেত্রে যদি কোনো নকল দাঁত, ডেঞ্চার তিনি শ্বাসনালীতে ঢুকে যায়, বা শিশুদের ক্ষেত্রে খেলার ছলে যদি কোনো ফরেন বডি শ্বাসনালীতে ঢুকে যায়, সেটি যদি অনেক দিন ধরে থাকে তাহলে পরে ব্রঙ্কিয়াকটেসিস হবার সম্ভাবনা থাকে। ব্রঙ্কিয়াকটেসিস রোগী বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আসে। যদি কারো অল্প বয়সে ব্রঙ্কিয়াকটেসিস হয়ে থাকে তাহলে পরে দেখা যায় যে এই রোগীগুলো একটু ক্ষীণকায় হয় এবং তাদের স্বাভাবিক যেই গ্রোথ বা বৃদ্ধি সেটি হয় না। সাধারণত তারা অপুষ্টিতে ভুগে থাকে এবং এই ধরনের ব্রঙ্কিয়াকটেসিসের রোগী চেম্বারে ঢুকলেই দেখা যায় যে তাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে একটু দুর্গন্ধ আসে, যেটি তাদের যেই শ্লেষ্মা নির্গত হয় সেই শ্লেষ্মার গন্ধ। এবং এই রোগীগুলো তাদের অনেক শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে এবং কাশির সঙ্গে তারা বলে যে মাঝে মাঝে রক্তও যায়। হয়তো কিছুদিন ভালো থাকে, তারপর দেখা যায় যে আবার তাদের সেই শ্বাস, শ্লেষ্মার পরিমাণ, তারপরে শ্লেষ্মা থেকে দুর্গন্ধ বের হওয়া, শ্লেষ্মার রঙের মধ্যে পরিবর্তন হওয়া, যেমন মাঝে মাঝে সেটি সাদা হয়, আবার যখন সেখানে জীবাণু সংক্রমণ হয় সেটি হয়তো হলুদ বর্ণের হয়ে যায়, পরিমাণ অনেক বেড়ে যায়, তখন শ্বাসকষ্ট বেড়ে যায়। এই ধরনের সিমটম নিয়ে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হন। ব্রঙ্কিয়াকটেসিস রোগের চিকিৎসার জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে যে এই ব্রঙ্কিয়াকটেসিসের রোগীর কোনো অসুখ
আমরা ধরতে পারি কিনা। যেমন ধরুন আমি বললাম যে তার কোনো জন্মগত ত্রুটি আছে সেটি একটি, অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি একটি, অথবা আরেকটি রোগ অনেক সময় জন্ম থেকে হয়ে থাকে সেটি বলে সিস্টিক ফাইব্রোসিস, এই ধরনের কোনো রোগ আছে কিনা, অথবা যেটি বললাম যে ফরেন বডি আছে কিনা। অর্থাৎ যদি কোনো এরকম রোগ থেকে থাকে তাহলে আমাদের সেই রোগটার চিকিৎসা করতে হবে। আর ব্রঙ্কিয়াক্টিসিসের রোগী তিনি শুধুমাত্র ব্রঙ্কিয়াক্টিসিসের জন্য তার শ্বাসনালীতে যে নিয়মিত শ্লেষ্মা নিঃসরণ হচ্ছে, চিকিৎসার প্রধান একটি পার্ট হচ্ছে যে তার শ্বাসনালীকে পরিচ্ছন্ন রাখা। সেই পরিচ্ছন্ন রাখার উপায় হচ্ছে তিনি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ যদি প্রচুর পানি খান তাহলে তার শ্বাসনালীতে অনেক মিউকাস নিঃসরণ হবে, সেই মিউকাসের মাধ্যমে তার শ্বাসনালী থেকে জীবাণু এবং শ্লেষ্মা নিঃসৃত হয়ে যাবে, এবং সেই জীবাণু এবং শ্লেষ্মা নিঃসরণ করবার জন্য খুব সুন্দর ফুসফুসের ব্যায়াম আছে যাকে অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক বলে। তিনি নিয়মিত সেই ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে তিনি তার শ্বাসনালীটি পরিচ্ছন্ন রাখবেন। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যখন জীবাণু সংক্রমণ হবে সেই জীবাণু সংক্রমণটাকে তিনি চিকিৎসার জন্য যেই অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেই অ্যান্টিবায়োটিকটি তিনি নিয়মিত সেবন করবেন। পাশাপাশি যেন জীবাণু সংক্রমণ না হয় সেজন্য তাকে প্রোফাইলেকটিক, আমরা প্রতিরোধমূলক অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আরেকটি বিষয় আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা রোগীর জীবাণু সংক্রমণ প্রতিরোধ করার জন্য রোগীকে টিকা দিয়ে থাকি। যেমন প্রতি বছর একটি ইনফ্লুয়েঞ্জার টিকা, এবং 3 বছর বা 5 বছর পর পর আমরা নিউমোনিয়ার টিকা যদি দেই তাহলে জীবাণু সংক্রমণ অনেক ক্ষেত্রে কমে যাবে। ব্রঙ্কিয়াক্টিসিস রোগীর আমি আগেও বলেছি যে রক্তকাশি হয়। সাধারণত যদি সামান্য রক্ত যায় কাশির সঙ্গে সেই ক্ষেত্রে খুব উদ্বেগের কারণ নাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ব্রঙ্কিয়াক্টিসিস রোগীদের রক্তক্ষরণ কাশির সঙ্গে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, এবং যদি কোনো রোগীর প্রতিদিন 500 ml মতো রক্ত ক্ষরণ হয় কাশির সঙ্গে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটি তার অত্যন্ত সিরিয়াস একটি পর্যায় ব্রঙ্কিয়াক্টিসিসের রোগের। সেই ক্ষেত্রে আমরা রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে, এবং হাসপাতালের চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিবেন। আমরা অনেক ক্ষেত্রে উন্নত দেশে সাধারণত দেখা যায় এই ধরনের রোগীদের ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন করা হয়। ব্রঙ্কিয়াক্টিসিসের ফুসফুসের যেই রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয় সেই রক্তনালীতে একটি জেল ফোম দিয়ে সেই রক্তক্ষরণ বন্ধ করা হয়, যাকে ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন বলা হয়। আমাদের দেশে এই ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন এখনো খুব প্রচলিত হয়নি, তবে যদি লাংসের একটি নির্দিষ্ট জায়গায় সেই ব্রঙ্কিয়াক্টিসিস হয়ে থাকে যেখান থেকে খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ হয় আমাদের দেশে, সেই ক্ষেত্রে আমরা এই লাং রিসেকশন করে থাকি। জাস্ট ওই জায়গাটা সার্জারি করে ফেলে দিয়ে রোগীর চিকিৎসা করা হয়।